এখন যুগ পাল্টে গিয়েছে। এখন আর প্রেমের উপন্যাসের বই বা প্রেমের গল্পের বই বগল দাবা করে হাঁটতে হয় না। অ্যাপ থেকে নেয়া। অ্যাপটির নাম হয়েছে প্রতিলিপি। আর গল্পটার নাম হয়েছে ভালোবাসা শহরে। যে লিখেছেন ওনার নামটা হলো ঈপ্সিতা মিত্র। ভালোবাসার শহরে। পরিণীতা আজ তাড়াহুড়ো করেই পা চালাচ্ছিল কলেজ শেষে। লাইব্রেরি থেকে বেশ কয়েকটা রেফারেন্স বই নিয়ে ছিল ও সেগুলো ফেরত দিতে যাচ্ছে। কিন্তু এখন আর সেই বইগুলো ব্যাগে ঢুকানোর মতো ও টাইম নেই। অলরেডি 4টে বাজে। 4:30 থেকে পড়ানো আছে পাশের বাড়িতে। আজ থেকে এই নতুন টিউশনিটার শুরু। তাই প্রথম দিন দেরি করতে পারবে না। এইসব ভেবেই বেশ জোরে পা চালাচ্ছিল করিডোর দিয়ে। একটু যেন নিজের মনেই চলছিল পরিণীতা। তাই উল্টো দিক থেকে আসা ছেলেটার দিকে বিশেষ খেয়াল করেনি। সেই ছেলেটা অবশ্য পরের ক্লাসের কথা ভাবতে ভাবতে আনমনে এগিয়ে যাচ্ছিল করিডোর দিয়ে। আর তখনই ধাক্কাটা লাগলো পরিণীতার সঙ্গে। পরিণীতার হাতে ধরা বইগুলো চোখের পলকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল চারিদিকে। পরিণীতা তো কয়েক সেকেন্ডের জন্য কিরকম থতমত হয়ে গিয়েছিল এলোমেলো বইয়ের দিকে তাকিয়ে। তারপর হঠাৎ খেয়াল হলো 4:30 থেকে পড়ানো। তাই আর থমকে না দাঁড়িয়ে তাড়াতাড়ি মেঝে থেকে বইগুলো তুলতে শুরু করলো, হাঁটুর উপর ভর দিয়ে বসে। তবে উল্টো দিকের ছেলেটাও চলে না গিয়ে ওর বইগুলো ঘুচানোর জন্য এগিয়ে এলো। তারপর 3টে বই তুলে ওর হাতে দিতেই পরিণীতা প্রথম খেয়াল করলো ছেলেটাকে। হালকা দাড়ি, চোখে চশমা, মুখটা বেশ সুন্দর। মানে একবার দেখলে 2-4 সেকেন্ড তাকিয়ে থাকতেই হবে এরকম চেহারা। কথাটা মনে আসতেই আবার খেয়াল হলো 4:30-র মধ্যে বাড়ি পৌঁছতে হবে। আর এটাও মনে হলো একটা মেয়ে হয়ে এরকম একজন ছেলের দিকে হা করে তাকিয়ে থাকলে খারাপ দেখায়। তাই তাড়াতাড়ি একটু জোর করেই চোখটা সরিয়ে নিয়ে বইগুলো সমেত উঠে দাঁড়ালো। তারপর একটু আস্তে গলায় বলে উঠল, সরি, আমি আসলে খেয়াল করিনি, তাই এইভাবে ধাক্কা লাগলো। কথাটা শুনে ছেলেটা আলতো হেসে বলল, নো, ইটস ওকে, আমিও ব্যাকয়ালে হাঁটছিলাম। এনিওয়েজ, আসি। কথাটা শেষ করেই আরো অপেক্ষা না করে পাশ কাটিয়ে চলে গেল পরিণীতার। কিন্তু এই মুহূর্তে একটা হালকা চন্দনের পারফিউমের গন্ধ যেন ওর নাকে এসে মিলিয়ে গেল হঠাৎ। পরিণীতা এর মাঝে চাইলেও না থমকে থাকতে পারল না। একবার পেছন ঘুরে ওকে তাকাতেই হলো ফাঁকা করিডোরে হাঁটতে থাকা ছেলেটার দিকে। মনে হলো, ইস, নামটাই তো জিজ্ঞাসা করা হলো না। তবে ও যা লাজুক, নাম জিজ্ঞাসা করার কথা মনে আসলেও মুখে কিছু বলতে পারতো না। কথাটা ভাবতেই হঠাৎ অর্ণা ওর পাশে এসে প্রায় লাফাতে লাফাতে বলে উঠল, উফ, কি করেছিস রে তুই? খেলি তো খেলি, অর্ণিবান্দার সঙ্গে ধাক্কা খেলি, পুরো কলেজের ক্রাশ, কি দেখতে না? আর পড়াশোনা তো বিশাল হাইফাই শুনেছি। কথাটা শুনে পরিণীতা একটু এলোমেলো হয়ে বলল, কি যে বলিস না, তুই কোথা থেকে এলি? আমি তো ভাবলাম বাড়ি চলে গেছিস। এটার উত্তর অর্ণা বেশ অভিমানী সুরেই বলে উঠল, তোকে ছেড়ে কখনো গেছি বাড়ি? আমি তো একটু ক্যান্টিন থেকে ঘুরে এলাম। একটা চিকেন পাকোড়া না খেলে হচ্ছিল না, পেটটা কিরকম খালি খালি লাগছিল। কথাটায়
নিতা এবার হেসে উঠল অর্ণার দিকে তাকিয়ে। তারপর ওর হাতে দুটো বই ধরিয়ে দিয়ে বলল, বুঝলাম, চল এবার লাইব্রেরিতে, বইগুলো ফেরত দিতে হবে। কথাটা বলেই আর দাঁড়ালো না, পা চালালো বেশ জোরে। তবে অর্ণাকে কিছু না বললেও মনে মনে নামটা জেনে বেশ খুশি হলো। অনির্বাণ। ওর ক্লাসের মেয়েদের মুখে শুনেছে অনেকবার নামটা। এমএসসি সেকেন্ড সেমের স্টুডেন্ট নাকি ফিজিক্স নিয়ে সবাই আলাপ করার জন্য ব্যস্ত হয়ে থাকে এর সঙ্গে। কেউ কেউ তো সেচে পড়ে কথাও বলে আসে অনির্বার সঙ্গে। তবে শুধু পড়াশোনাই না, ডিবেট কম্পিটিশন, কুইজ এসবেও ছেলেটার বেশ নাম আছে। প্রফেসরদের কাছেও অনির্বাণের কথা শুনেছে বেশ কয়েকবার। এই যেমন জেডি স্যার পরশুদিনই তো বলেছিল ক্লাসে পড়ানোর মধ্যে ফিজিক্স ডিপার্টমেন্টের অনির্বাণ ইন্টার কলেজ ডিবেট কম্পিটিশনে জিতে এসেছে। ব্রিলিয়ান্ট ছেলে। তবে এত নামডাক থাকলেও তাকে দেখা হয়নি পরিণীতার এই 2 মাসে। এমনিতেই ফার্স্ট ইয়ার, তার উপরে ইন্ট্রোভার্ট লাজুক স্বভাব। তাই মনে মনে একটা কৌতূহল থাকলেও সেটা মেটানোর চেষ্টাও করেনি একেবারেই। তবে আজ আচমকা অনির্বাণ দর্শন হয়ে এক পলক ভালো লাগা এসে ভিড় করল পরিণীতার চারিদিকে যেন কয়েক মুহূর্তেই। ক্যান্টিনোলজি বলে যদি কোনো সাবজেক্ট থাকতো, আমি সেটাতেই অনার্স করতাম জানিস। ভিড়ে ঠাসা ক্যান্টিনে ঢুকে পরিণীতার হঠাৎ অর্ণার কথাটা মনে পড়ে গেল যেন। আজ মেয়েটা আসেনি কলেজে, তাই একটু ফাঁকা ফাঁকা লাগছে কেমন পরিণীতার। আসলে বন্ধু বলতে ওই একজনই, বাকি সবাই শুধু ক্লাসমেট। পরিণীতা আসলে নিজে গিয়ে খুব আলাপ জমাতে পারে না তো, আর বেশি কথা বলার মতন কিছু খুঁজেও পায় না নতুন কারোর সঙ্গে। তাই এই স্কুল থেকে সঙ্গে নিয়ে আসা অর্ণা ছাড়া আর কোনো বন্ধু নেই ওর। তবে এই একটা বন্ধুই 10 জনের সমান। ওই ক্লাস 5 থেকে বেঞ্চে ও পাশে বসতো, সেই থেকে আজ অব্দি অর্ণা রনে বনে জনে জঙ্গলে সব জায়গায় পরিণীতাকে কোম্পানি দিতে হাজির। কখনো অদ্ভুত অদ্ভুত কথা বলে ওকে হাসায়, তো কখনো নোটস দিয়ে বই দিয়ে হেল্প করে। অর্ণা সবসময় ওকে আগলে রাখে যেন। তবে মেয়েটার হাসি মুখের আড়ালেও একটা দুঃখ, অপমান আছে সারাক্ষণ। অর্ণা আসলে ছোট থেকেই বেশ মোটা, খেতেও ভালোবাসে খুব। সেই জন্য সেই স্কুল থেকে কলেজ অবধি সব জায়গায় লোকজন এত টিজ করে। অনেকে তো নামটা বলেও ডাকে না ক্লাসে, মুটকি, কুলু, এইসব অদ্ভুত অদ্ভুত নাম দিয়ে দেয় ওর। তাই অর্ণ খুব বেশি বন্ধু করে না নিজের। তবে পরিণীতাকেও বলে মাঝে মাঝে, এই জন্য তোকে আমার সবার থেকে খুব আলাদা লাগে জানিস পরি। তুই আমার নামটা ভুলিসনি কখনো। আমার নামটা আমার খুব প্রিয় জানিস, কিন্তু সেটা যেন আমার চেহারার মধ্যে কোথায় হারিয়ে গেছে। আজও কিরকম কথাটা মনে পড়ে গেল। পরিণীতার ক্যান্টিনে খাবার নেয়ার লাইনে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে। সত্যি বড্ড মিস করছে আজ মেয়েটাকেও। নইলে কথায় কথায় শুধু অর্ণার কথা ভাবছে কেন। তবে এবার ভাবনার সঙ্গে রাগটাও হলো একটু। কালই তো রবিবার, কলেজ ছুটি। কালেই একেবারে যেতে পারতো মামার বাড়ি। আজ থেকে গিয়ে বসে থাকার কি মানে। যাই হোক, এইসব এলোমেলো চিন্তার মাঝেই ক্যান্টিনের সত্যেন কাকু চেঁচিয়ে বলে উঠল, বলো কি খাবে তুমি। পরিণীতার যেন সম্ভিত ফিরল কথাটায়। ও 1 সেকেন্ড ভেবে বলে উঠল, এই তো পরোটা আর ঘুগনি। কথাটা বলেই ও 50 টাকার একটা নোট বার করে দিল সামনে।
কিন্তু সত্যেন কাকু হঠাৎ 50 টাকার নোটটা দেখে খিটখিটে গলায় বলে উঠল, খুচরো দিতে পারবো না এখন, ভিড় আছে অনেক। 18 টাকা এমনি দাও। কথাটা শুনে পরিণীতা একটু থতমত গলায় বলল, কিন্তু আমার কাছে তো এখন খুচরো কিছুই নেই, দাও না একটু ম্যানেজ করে। এর উত্তরে সত্যেন কাকু বেশ ঝাঁঝিয়েই বলল, বললাম তো হবে না, দেখছো না ভিড় কত, খুচরো থাকলে দাও নইলে সরো। কথাটা বলেই উনি লাইনে পরিণীতার পরের জনকে বলতে শুরু করলেন, কি খাবে বলো। না, পরিণীতা এরপর আর বিশেষ কিছু বলতে পারল না। সত্যেন কাকু সবসময় এরকম খিটখিটে মেজাজ করে কথা বলে, অনেকের সঙ্গে সেই জন্য ঝগড়াও লাগে, তবে পরিণীতার সেই ক্ষমতা নেই। তাই মুখটা অন্ধকার করে বেরিয়ে আসতে যাচ্ছিল লাইন থেকে। আর হবে না খাওয়া, আর 15 মিনিটের মধ্যেই ক্লাস, তারপর তো টিউশনি আছে, সোজা চলে যেতে হবে। বাইরে বেরিয়ে যে কিছু খাবে তারও সময় নেই। কথাগুলো ভেবে ও গোমড়া মুখেই এক পা এগিয়েছিল, কিন্তু থেমে গেল একটা গলার স্বরে। পাশ থেকে এসে হঠাৎ ওই সেই দিনের দেখা ছেলেটা, মানে অনির্বাণ, বেশ দৃঢ় গলায় সত্যেন কাকুকে 20 টাকা ধরিয়ে দিয়ে বলে উঠল, দাও ওকে পরোটা দাও। আর এইভাবে কথা বলো কেন তুমি? একটা বেসিক কার্টেসি দেখিয়ে কথা বলতে পারো না একটা মেয়ের সঙ্গে? অদ্ভুত। কথাটা শুনে সত্যেন কাকু অনেক কিছু বলবে ভেবেও কিছু ঠিক না বলতে পেরে কিছু একটা ভিড় করতে করতে পরোটা আর ঘুগনির প্লেটটা এগিয়ে দিল পরিণীতার সামনে। পরিণীতা কিছু অবাক হয়ে প্লেটটা নিল এবার। এরপর তারপর বেরিয়ে এলো ভিড়ে ঠাসা লাইন থেকে বাইরে। ও এরপর একটু ইতস্ত করে সামনে এগিয়ে যাওয়া অরিনবারকে ডেকে বলে উঠল, আপনি টাকাটা রাখুন প্লিজ, এই পরোটার দামটা। কথাটা শুনে অনির্বাণ এক সেকেন্ড থমকে গিয়ে পিছনে ফিরে ওর দিকে তাকিয়ে উত্তর দিল, আপনি? তুমি এই যুগে আপনি করে বলো? আর সিনিয়রকে টাকা অফার করতে নেই এইভাবে জানো না? খেয়ে নাও বসে, আর পারলে এরপর যদি কখনো দেখা হয় তুমি করে বলো, বেটার। কথাটা শেষ করেই অনির্বাণ পরিণীতার চোখের সামনে থেকে হারিয়ে গেল কয়েক পলকে। তবে পরিণীতা যেন থতমত ভাবটা কাটিয়ে উঠতে পারল না ঠিক এখনো। কখন যে লাইনের মধ্যে অনির্বাণ ওকে দেখেছে, খেয়াল করেছে, ও বুঝেইনি। কিন্তু একটা কথা না ভেবে পারল না, ছেলেটা আজ টাকাটা নিজে থেকে এগিয়ে এসে দিল বলেই ও এখন খেতে পারবে? কজন করে এভাবে সেচে পড়ে কারোর হেল্প? কথাটা মনে হতেই আবার এই ভিড়ের মাঝে ওর সেই হালকা চন্দনের পারফিউমের গন্ধটা যেন মনে এলো হঠাৎ। আর বিনা কারণেই একটা আলতো হাসি এসে জড়ো হলো ঠোঁটে। এরপর 2 সপ্তাহ কেটে গেছে ক্যালেন্ডারের পাতা থেকে। অর্ণা চলে এসেছে মামার বাড়ির ছুটি কাটিয়ে এর মধ্যে। আর এসেই একটা কাণ্ড করেছে মেয়েটা। কলেজের নোটিশ বোর্ডে বড় বড় অক্ষরে কিছুদিন ধরে একটা পেপার ঝুলানো ছিল, সামনেই কলেজের ফাউন্ডেশন ডেতে যেই সব ছেলেমেয়েরা গান, নাচ, নাটক যে কোনো ব্যাপারে ইন্টারেস্টেড তারা কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করতে চাইলে নিজের নাম কালচারাল কমিটির কাছে দিতে পারে। এই খবরটা পড়ে অন্না দায়িত্ব নিয়ে